৯ নভেম্বর আরজিকর কাণ্ডের ৯০ দিন হতে চলেছে। আর সেই ৯০ দিনের মধ্যে সারা রাজ্য জুড়ে এবং বিশেষ করে জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট জাস্টিসের দাবিতে অনড়। আর এই প্রেক্ষাপটের মধ্যেই ১৩ই নভেম্বর হতে চলেছে আমাদের রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কিন্তু এই ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শুরুতেই ৬টির মধ্যে ৪টিতে ওয়াক ওভার দিয়ে বসে আছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আর তার মধ্যেও দুটির মধ্যে একটি মেদিনীপুর এবং দ্বিতীয়টি হচ্ছে মাদারিহাট। এই দুটিকে কেন্দ্র করে মোটামুটি আশায় বুক বেঁধেছে রাজ্য বিজেপি। যদিও মেদিনীপুরে সম্ভাবনা বড়ই ক্ষীণ ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন রাজ্য বিজেপির নেতৃত্ব। শুধু তাই না, উত্তরবঙ্গের যে মাদারিহাট কেন্দ্রে ২০০৯ সাল থেকে ২০২৪ লোকসভা নির্বাচন পর্যন্ত নিজেদের অবস্থা তিল তিল করে গড়ে তুলল রাজ্য বিজেপি, সেই মাদারিহাট কেন্দ্রেও এই মুহূর্তে রাজ্য বিজেপি যথেষ্ট সন্দেহে রয়েছে উপনির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে গত ৩ মাস ধরে রাজ্য বিজেপির সকল সারির নেতানেত্রী কোনো কসুর করলেন না আন্দোলনে নিজেদের নাক গলাতে, আন্দোলনে নিজেদের সামিল করতে। সেখান থেকে দাঁড়িয়ে এই জ্বলন্ত আরজিকর কাণ্ড থাকা সত্ত্বেও কেন রাজ্য বিজেপি বিধানসভা উপনির্বাচনের শুরুতেই এইভাবে গা ছাড়া দিয়ে বসে রয়েছে? কেন রাজ্য বিজেপির প্রায় সকল স্তরের নেতানেত্রীরা ধরেই নিয়েছেন যে ৬-০ গোলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের কাছে এই বিধানসভা উপনির্বাচনে পরাজিত হতে চলেছেন? কারণ আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে আপনারা নিশ্চয়ই একটা বিষয় খেয়াল করেছেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে আমাদের রাজ্যের বিজেপি নেতৃত্ব, এমনকি জেলা স্তরেরও বিজেপি নেতৃত্ব কোনো কুসুর করেনি আন্দোলনে প্রতিবাদে নিজেদের সামিল করতে। কিন্তু তারপরেও জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের তরফে বিজেপিকে কোনো রকমেও সুযোগ দেওয়া হয়নি। এবার আপনি বলতেই পারেন যে জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের তো পুরোটাই বাম এবং অতিবাম রাজনীতি বিশ্বাস করা ছেলেমেয়েরাই গড়ে তুলেছে, আর তাই জন্যই তারা শুরু থেকেই বিজেপিকে কিন্তু আন্দোলন থেকে দূরেই রেখেছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে বিজেপি যেখানে রাজ্যের প্রধান বিরোধী দল এবং দফায় দফায় আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যারা বকলমে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নামে রাতারাতি একটি সংগঠনকে সামনে দাঁড় করিয়ে করল নবান্ন অভিযান, জায়গায় জায়গায় জুনিয়র ডাক্তারদের মিটিং, মিছিল, পথ অবরোধ, ধর্না, অনশন প্রায় সব ক্ষেত্রে সামিল হলো, তারপরেও কেন বিধানসভা উপনির্বাচনের এই ৬টি কেন্দ্রে ভোটের আগেই হাত তুলে জগন্নাথের ভূমিকায় চলে গেল রাজ্য বিজেপি নেতৃত্ব? আর এই সব নিয়েই হবে আজ চুলচেরা বিশ্লেষণ। আলোচনা হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম নেতা অমিত শাহ ২৭ তারিখ কলকাতায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন, এমনকি তিনি বনগাঁয়ে গিয়ে সভাও করলেন, কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও ৬ বিধানসভার উপনির্বাচন নিয়ে একটি কথাও বললেন না। পাল্টা তিনি তীর সাধলেন ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। আর এই সব নিয়েই আলোচনা শুরু করার আগে আপনাদের কিন্তু ওই কাজটা করতে হবে। আশীর্বাদ দ্য ট্রুথ আপনাদের সকলের সহযোগিতায় ইতোমধ্যেই ১০,০০০ সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছে। যদি চান আগামী দিনে আশীর্বাদ দ্য ট্রুথ ১,০০,০০০ সাবস্ক্রাইবারের দাবিদার হবে, তাহলে আর দেরি না করে এখনই করুন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করুন, আর একই সঙ্গে আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে, আর একটা লাইক আলোচনাটা শুনতে শুনতে চটপট করে দিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আলোচনায় এগোনো যাক। ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে সঙ্গেই একটা বিষয় নিশ্চিত হয়ে গেছিল যে খুব দ্রুতই রাজ্যে আমরা সম্মুখীন হতে চলেছি বিধানসভা উপনির্বাচনের। কারণ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের ৬ বিধায়ক বর্তমানে সাংসদ পদে আসীন হয়েছেন লোকসভা নির্বাচনে জয়যুক্ত হয়ে। কিন্তু এই প্রেক্ষাপটের মধ্যে যখন লোকসভা নির্বাচনের পরেই প্রায় নিশ্চিত হয়েই গেছিল যে খুব দ্রুতই হতে চলেছে আমাদের রাজ্যে বিধানসভা উপনির্বাচন, ঠিক তার মধ্যেই ঘটে গেল আরজিকর কাণ্ড। ৯ আগস্ট রাতে আরজিকরের এমার্জেন্সি বিল্ডিংয়ের ৪ তলায় যে কুখ্যাত ঘটনা ঘটল, তারপর রাতারাতি বদলে গেল সারা রাজ্যের রাজনৈতিক চালচিত্র।
রাতারাতি আমরা দেখতে পেলাম শাসক বিরোধী এক বিশাল বড় নাগরিক সমাজ রাস্তায় নামলেন। সকলে সম্মিলিত কণ্ঠে দাবি তুললেন উই ওয়ান্ট জাস্টিস। একই সঙ্গে সকলে প্রশ্ন তুললেন শাসকের বিরুদ্ধে। একের পর এক প্রশ্ন গোলার মতো দাগ দিয়ে শুরু করলো শাসকের নবান্নে। আর তারপর এই আর.জি. কর কাণ্ডকে কেন্দ্র করে গত 3 মাসে কি ব্যাপক আন্দোলন আমাদের রাজ্যে গড়ে উঠেছিল তা কিন্তু আমরা সকলেই দেখেছি। যদিও বর্তমানে এই আন্দোলন যা জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে গড়ে তোলা হয়েছিল মূলত তা কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের তলায় চলে গেছে বললে ভুল কিছু বলা হবে না। কিন্তু এই প্রেক্ষাপটের মধ্যে যেখানে আর.জি. কর কাণ্ড সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠল এই 6 কেন্দ্রের বিধানসভা নির্বাচনের আগে, সেখান থেকে দাঁড়িয়ে আসন্ন 13ই নভেম্বরের বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণের আগে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি হঠাৎই হাত তুলে রাতারাতি জগন্নাথের ভূমিকায় যে কেন চলে গেল তাই সবচেয়ে বড় প্রশ্নের। কারণ যে আর.জি. কর কাণ্ডকে কেন্দ্র করে আমরা 3 মাস ধরে দেখছি প্রবল শাসক বিরোধিতা, একই সঙ্গে দেখছি সাধারণ মানুষ এর আগে ঘটে যাওয়া আমাদের রাজ্যের একাধিক দুর্নীতির প্রসঙ্গে ফের একবার প্রশ্নবাণে বিদ্ধ করতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে, এবং যার অন্যতম নিশানা, অন্যতম লক্ষ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা বরাবর লক্ষ্য থেকেছে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তা সত্ত্বেও কেন এই 6 কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনে কেন একেবারেই সাইড লাইনে গিয়ে গালে হাত দিয়ে বসে রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল? এই নিয়ে কিন্তু ইতোমধ্যে বিভিন্ন মহলে বিভিন্ন চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে একাধিক সংবাদপত্রে বড় বড় এডিটোরিয়াল রচনা। কিন্তু সকল এডিটোরিয়াল এবং সকল আলোচনা থেকে একটা কমন বিষয় রাজ্য বিজেপি নেতা নেতৃত্বের স্তরে তুলে ধরা হচ্ছে। তা হচ্ছে সকল বিজেপি নেতা নেতৃত্ব একসঙ্গেই বলছেন প্রায় যে এই রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যদি মানুষ সুষ্ঠুভাবে নির্ভয় ভোট দিতে পারে তাহলে তারা কিন্তু শাসক দলকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছেন। শুধু তাই না, তারা মেদিনীপুর এবং একই সঙ্গে মাদারিহাটের আসন নিয়ে তারা কিন্তু প্রায় নিশ্চিত ভূমিকায় অবতীর্ণ হতে শুরু করেছিলেন। কিন্তু যেখানে তারা নিশ্চিত ভূমিকায় এই দুটি আসন নিয়ে কথা বলতে শুরু করেছিলেন, তাহলে রাতারাতি এমন কি পরিবর্তন হলো যে 13ই নভেম্বরের আগে রাজ্যের মানুষ প্রায় দেখতেই পাচ্ছে না এই 6 বিধানসভা উপনির্বাচনের জমির লড়াইতে রাজ্যের প্রধান শাসক দল বিজেপিকে। এখানে একটা বিষয় আপনাদের প্রথমেই বলে রাখা দরকার, বিধানসভা উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যে প্রথম প্রার্থী তালিকা ঘোষণাই করেছিল রাজ্যের বিরোধী দল বিজেপি, এবং সেই প্রার্থী তালিকায় কোনো রকম কোনো চমক ছিল না। এক একটি জেলা থেকে জেলা কমিটির তরফে যে নাম পাঠানো হয়েছিল রাজ্য নেতৃত্বের কাছে সেই নামই রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেয়, এবং উভয়েরই শিলমোহরের পর রাতারাতি নাম ঘোষণা করে দেয় বিধানসভা উপনির্বাচনের 6টি কেন্দ্রের প্রার্থী হিসাবে রাজ্য বিজেপি। কিন্তু এই 6টি কেন্দ্রে প্রার্থী কারা কারা আসুন এক নজরে দেখে নেওয়া যাক। সিতাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্রে পদ্ম শিবিরের প্রার্থী রাহুল লোহার। নৈহাটিতে প্রার্থী করা হয়েছে রূপক মিত্রকে। হারোয়ায় বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিমল দাস। মেদিনীপুরে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভজিৎ রায়। আর তালডাংরায় বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন অনন্যা রায় চক্রবর্তী। এই 6 জন প্রার্থী, যে 6 জন প্রার্থীর নাম আপনারা এই মুহূর্তে শুনলেন, আপনারা একটা বিষয় হলফ করে কি বলতে পারবেন যে এই 6 জন প্রার্থীকে আপনারা চেনেন? উত্তরটা আমাদের সকলের জানা। এই 6 জন প্রার্থী সকলের কাছেই একেবারেই অপরিচিত। শুধুমাত্র রাজ্যের আপামর জনগণের কাছেই নয়, এই 6 প্রার্থী বিজেপির তরফে যে দাঁড় করানো হয়েছে এই 6 জনই তাদের বিধানসভা কেন্দ্রেরই সিংহভাগ মানুষের নজরে এই প্রথমবার এলেন। যদিও রাজ্য বিজেপি স্তরে দাবি করা হচ্ছে তারা যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তা একেবারেই জেলা কমিটির পাঠানো নামের ভিত্তিতে,
এবং বিজেপির জেলা কমিটির তরফে দাবি করা হচ্ছে যে সকল প্রার্থী তাদের নিজ নিজ ক্ষেত্রে অর্থাৎ বিজেপির হয়ে দীর্ঘদিন জমি স্তরে লড়াই চালিয়ে যাচ্ছেন, আর তাই জন্যই তাদের রাজ্য কমিটি প্রার্থী করেছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই 6 জন প্রার্থীর সম্ভাবনা কতটা। প্রসঙ্গ হচ্ছে যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস আর.জি. কর কাণ্ডকে কেন্দ্র করে গত 2.5 মাস ধরে বেশ কোণঠাসা হয়ে পড়ে, সেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দুর্গাপুজো কাটার পরই কিন্তু ফের ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে চলে আসে এবং সরাসরি বিধানসভার 6টি কেন্দ্রের এই উপনির্বাচনে ফোকাস করে, এবং তা কিন্তু তাদের প্রার্থী তালিকায় জলের মতো স্পষ্ট। কিন্তু তৃণমূলের তরফে যে 6 জন প্রার্থীর নাম ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে সে বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব এর পরের এপিসোডে, যেখানে তৃণমূলের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। আজ আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকছে শুধুমাত্র রাজ্য বিজেপি এবং রাজ্য বিজেপির ওয়াক ওভার প্রায় দিয়ে দেওয়াকে কেন্দ্র করে। শুরুতেই বলেছিলাম রাজ্য বিজেপির তরফে এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মাদারিহাটে বিশেষভাবেই গুরুত্ব আরোপ করা হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছেন মনোজ টিগ্গা, যে মনোজ টিগ্গা এবারে লোকসভা নির্বাচনে সাংসদ পদে জয়যুক্ত হন এবং যথারীতি তাঁর মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি শূন্য হয়, এবং সেই উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা কেন্দ্রই এই মুহূর্তে এই 6 বিধানসভার উপনির্বাচনে অন্যতম লক্ষ্য রাজ্য বিজেপির। তার অন্যতম কারণই হচ্ছে 2016 এবং 2021 এই দুটি বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা মনোজ টিগ্গা প্রায় একার কাঁধেই দলকে জয়যুক্ত করিয়েছিলেন। আর সেই মনোজ টিগ্গাকে সামনে রেখেই এবার 24-এর লোকসভা নির্বাচনে ঝাঁপিয়েছিল রাজ্য বিজেপি, এবং যথারীতি মনোজ টিগ্গা জয়ী হন এবং বর্তমানে তিনি সাংসদ। কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার, 2009 সাল থেকে একাধারে দফায় দফায় বিভিন্ন নির্বাচনে রাজ্য বিজেপি কিন্তু এই আসনটির হোল্ড নিজেদের হাতেই রেখেছে, আর সেখান থেকে একমাত্র এই মাদারিহাটে বর্তমানে রাজ্য বিজেপি এবং জেলা বিজেপির তরফেও যে পরিসংখ্যান উঠে আসছে তাতে করে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই উপনির্বাচনে এই আসনটি তাদের দখলে রাখার সম্ভাবনাই বেশি। কিন্তু শুধুমাত্র মাদারিহাটের আসন এবং মনোজ টিগ্গার জন্যই নয়, যে মনোজ টিগ্গাকে সামনে রেখে রাজ্য বিজেপি মাদারিহাটের আসন নিয়ে স্বপ্ন দেখছে, সেই মনোজ টিগ্গাকেই আমরা দেখছি গত 3 দিন ধরে একের পর এক দল বিরোধী মন্তব্য করতে। আর তাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিধানসভার এই উপনির্বাচনের আগে মাদারিহাট আসনটি নিয়েও বেশ চাপে রয়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের দল বিজেপি। কিন্তু প্রসঙ্গ হচ্ছে মাদারিহাটের এই আসনটা নিয়ে যেখানে রাজ্য বিজেপি এতটা আত্মপ্রত্যয় দীপ্ত, সেখান থেকে দাঁড়িয়ে মেদিনীপুরের আসন নিয়েও কিন্তু বিজেপি বেশ আশাবাদী। আমরা সকলেই জানি 2024 লোকসভা নির্বাচনে মেদিনীপুরের লোকসভা আসন থেকে জয়যুক্ত হন জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের টিকিটে, এবং তার জেরেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের আসনটি শূন্য হয়ে যায়। আর এই আসনটি শূন্য হবার পরেই এই আসনে এসে পড়ল বিধানসভা উপনির্বাচন। কিন্তু এখানে আরেকটা বিষয় দেখার, মেদিনীপুর বিধানসভার এই আসনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উভয় দলের জন্য, অর্থাৎ এই আসনে দিলীপ ঘোষের ইনফ্লুয়েন্স যথেষ্ট রয়েছে। এবার প্রশ্ন উঠতেই পারে লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের ব্যাপক পরাজয়ের পর তার ইনফ্লুয়েন্স কি দলের অন্দরেই রয়েছেন? যদি উত্তর হয় না, তাহলে এই উত্তর সকলেরই জানা যে মেদিনীপুর বিধানসভা আসনেও বর্তমানে দিলীপ ঘোষ নিজের ইনফ্লুয়েন্স হারিয়েছেন, আর সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য বিজেপি আবার অন্য পরিসংখ্যান সামনে তুলে ধরেছে। রাজ্য বিজেপির মতে নৈহাটি এবং মেদিনীপুর এই দুটি আসন কিন্তু প্রায় শহর কেন্দ্রিক আসন। আপনারা জানেন 24-এর লোকসভা নির্বাচনে শহরের ভোটাররা কিন্তু বিমুখ হয়েছিল একটা বড় অংশই শাসক দলের থেকে। আবার তার মধ্যেই আর.জি. কর কাণ্ডকে কেন্দ্র করে আমরা দেখেছি নৈহাটি শহর এবং মেদিনীপুর শহরেও জোরালো প্রতিবাদ সভা এবং মিটিং মিছিল হতে। এবার এই ইকুয়েশনকে সামনে রেখেই মেদিনীপুরে শাসক বিরোধিতা অর্থাৎ আর.জি. কর কাণ্ডকে কেন্দ্র করে যে শাসক বিরোধিতা সামনে উঠে এসছে, সেই শাসক বিরোধিতাকে ইউএসপি করেই রাজ্য বিজেপির অনুমান এই মেদিনীপুর আসনেও তৃণমূল কংগ্রেসকে বেশ শক্ত লড়াই দিতে চলেছে বিজেপি। শুধুমাত্র এই মেদিনীপুরের আসন না,
তার সঙ্গে বললাম নৈহাটি। নৈহাটিতেও একই চালচিত্র আঁকার চেষ্টা করছে রাজ্য বিজেপি। যেহেতু নৈহাটিরও একটা বড় অংশের ভোটার শহর কেন্দ্রিক, তার ফলে তাদের মধ্যেও কিন্তু শাসক বিরোধিতা প্রবলভাবে লোকসভা নির্বাচনে যেমন আমরা প্রত্যক্ষ করেছিলাম, একইভাবে কিন্তু এই আরজিকর কাণ্ডের পর গত 3 মাস ধরে আমরা দেখেছি। আর তাকেই পাখির চোখ করে রাজ্য বিজেপির দাবি, নৈহাটিতে তারা জয়ী হতে না পারলেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বেশ কঠিন লড়াইয়ের মুখে ফেলতে চলেছে। কিন্তু এছাড়াও বাদবাকি 3টি আসনে কিন্তু বলতেই হয় বিজেপিকে এই মুহূর্তে অনুবীক্ষণ যন্ত্রের তলায় খুঁজতে হবে। ঠিক যেমনটা জুনিয়র ডক্টর ফ্রন্টের নেতা কিঞ্জল নন্দ বর্তমানে অনুবীক্ষণ যন্ত্রের তলায় খুঁজে দেখছেন তাদের গড়ে তোলা নাগরিক আন্দোলনকে, ঠিক তেমনটা বিজেপির অবস্থা বাদবাকি 3টি কেন্দ্রের ক্ষেত্রে। কিন্তু এখানে অন্য আরেকটি প্রসঙ্গ উঠে আসছে, তা হচ্ছে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বিজেপি কিন্তু গত 3 মাসে কোনো কসুর করেনি প্রতিবাদ মিটিং মিছিল, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে সামিল হতে। দফায় দফায় আমরা দেখেছি বিজেপির তরফে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব একের পর এক জ্বালাময় বক্তব্য রেখেছেন। শুধু জ্বালাময়ী বক্তব্যেতেই তারা ক্ষান্ত থাকেননি, এমনকি জুনিয়র ডাক্তারেরা যখন লালবাজার অভিযান করে তৎকালীন সিপির পদত্যাগের দাবিতে আরজিকর থেকে তারা লালবাজার অভিযান করেন, ঠিক সেই সময় বেন্টিং স্ট্রিটের মুখে তাদের আটকে দেওয়া হয় এবং সেখানেই সেই বিখ্যাত ছবি উঠে আসে, জুনিয়র ডাক্তারেরা হাতে শিরদাঁড়া এবং ব্রেন নিয়ে গেছিলেন লালবাজার অভিযানে। এবার সেই অভিযানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল, তা হচ্ছে বিজেপি নেতা অর্থাৎ কিছুদিন আগেই যিনি ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, তড়িঘড়ি লোকে মনে করেছিলেন তিনি হয়তো তার পুরানো দল সিপিআইএমে নাম লেখাতে চলেছে, কিন্তু তেমনটা না করে তিনি সরাসরি চলে যান বিজেপির ঘরে এবং তারপর শুভেন্দু অধিকারীর হাত ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কেন্দ্র থেকে লোকসভার টিকিটে বিজেপির প্রার্থী হন এবং যথারীতি তিনি জয়ী হন। সেই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে যান, সেখানে আমরা দেখেছিলাম তাকে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। আবার যখন স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারেরা ধর্ণা কর্মসূচি চালাচ্ছিলেন, সেই সময়ও সল্টলেকে বিজেপির অফিসে যাওয়ার জন্য ওই রাস্তায় ধরেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং সেখানেও তাকে কিন্তু গো ব্যাক স্লোগানই দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। আর এই দুজন নেতাকে গো ব্যাক স্লোগান দেবার পর, বিশেষ করে বিজেপির মহিলা নেত্রীকে গো ব্যাক স্লোগান দেওয়ার পর কিন্তু রাজ্য বিজেপি রাতারাতি ডাক্তারদের এই আন্দোলন থেকে নিজেদের দূরে রাখতে থাকে। কিন্তু দলীয় কর্মী সমর্থকদের নির্দেশই দেওয়া আছে যে আগামী 9 নভেম্বরও যে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি জুনিয়র চিকিৎসক ফ্রন্টের তরফে মিছিলের ডাক দেওয়া হয়েছে তাতে অংশগ্রহণ করার। কিন্তু এরপরেও প্রশ্ন ওঠেই যে যেখানে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে দফায় দফায় রাজ্য বিজেপি কোনো কসুর করেনি, তাহলে কেন আরজিকর কাণ্ড হাতে থাকার পরেও 6 রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের আগেই প্রায় ওয়াক ওভার দিয়ে বসে আছে? শুধু তাই না, গত মাসের 27 তারিখ কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির বর্তমান নাম্বার 2 বা 3 অমিত শাহ। সেই অমিত শাহ কিন্তু বনগাঁতে গিয়েও সভা করেছিলেন এবং সেই সভাতে দাঁড়িয়ে বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারকে তুলোধনা তো করেইছিলেন, কিন্তু তার মুখ থেকে একটি বারের জন্য কিন্তু বিধানসভার এই 6টি কেন্দ্রের উপনির্বাচনের কোনো প্রার্থীর নাম বা বিধানসভা উপনির্বাচনের কোনো প্রকার কোনো কথা আমরা শুনতে পাইনি। তার মুখ থেকে বরঞ্চ আমরা শুনতে পাই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যে নাগরিক আন্দোলন গড়ে উঠেছে, যে শাসক বিরোধিতার জন্ম হয়েছে, তাকে সামনে রেখেই রাজ্য বিজেপিকে এগোতে হবে এবং তাকে সামনে রেখেই তিনি আশা করেন যে 26-এর বিধানসভা নির্বাচনে তারাই সরকার গড়তে চলেছেন। কিন্তু এই আশা তো শুধু অমিত শাহ করছেন না, এই আশা রাজ্য বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে সকল নেতা নেত্রী করছেন। কিন্তু এখান থেকেই প্রশ্ন, যদি 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে সরকার গড়তে হয়, তাহলে তার সবচেয়ে বড় ওয়ার্ম আপ ম্যাচই ছিল এই 24-এর এই 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন।
কারণ আমরা দেখেছি 24-এর লোকসভা নির্বাচনের সঙ্গে আমাদের রাজ্যের 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়, যেখানে বরাহনগর কেন্দ্রে আমরা দেখেছি বিজেপির হাঁক ডাক দেওয়া বড় বড় লম্বা চওড়া কথা বলা কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর সজল ঘোষ হয়েছিলেন বিজেপির প্রার্থী, এবং সেখানে অর্থাৎ বরাহনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকার কাছে গোহারান হয়ে প্রায় ল্যাজে গোবরে হয়ে বাড়ি ফিরতে হয়েছিল সজল ঘোষকে। এবং সেই পরাজয়ের পরেও কিন্তু বিজেপির তরফে বিধানসভা উপনির্বাচনে বরাহনগরে তুমুল রিগিংয়ের প্রশ্ন উঠেছিল। অর্থাৎ লোকসভা নির্বাচনের সঙ্গেই হওয়া বিধানসভার 3টি কেন্দ্রের উপনির্বাচনে রাজ্য বিজেপি গুণে গুণে 3 গোল খায়, এবং একই সঙ্গে লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি রাজ্য বিজেপি শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেখানে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই 6টি বিধানসভার উপনির্বাচন ছিল অন্যতম একটি ওয়ার্ম আপ ম্যাচ, শুধু তাই না, যে ওয়ার্ম আপ ম্যাচের ক্যাম্পেনিংয়ে অন্যতম অস্ত্রই রয়েছে আরজিকর কাণ্ড সহ তারপর রাজ্যে ঘটে যাওয়া একাধিক ধর্ষণের ঘটনা, যে সকল এজেন্ডা রাজ্য বিজেপির নেতা নেত্রীরা ওই তালিকা মতো বিভিন্ন প্রচারে গিয়ে বলছেনও বটে, কিন্তু প্রশ্ন হচ্ছে তাতে কাজ কি হচ্ছে। আমরা দেখেছি মাদারিহাটের ক্যাম্পেনে গিয়ে শুভেন্দু অধিকারীও আরজিকর কাণ্ড, পটাশপুর সহ একাধিক জায়গার ধর্ষণের ঘটনা তুলে রাজ্য সরকারকে তুলোধনা করে, কিন্তু তার একটা বড় অংশই ছিল রাজ্য সরকারের দুর্নীতি ইস্যু, এবং তার চেয়েও বড় অংশই ছিল রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কতবার তিনি চোর বলে সম্বোধন করতে পারেন। এবং দ্বিতীয় ছিল তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক ব্যানার্জিকে তিনি কতবার চোর বলে সম্বোধন করতে পারেন, এবং স্বপ্নে একই সঙ্গে কথায় তিনি কতবার তাকে জেলে ঢোকাতে পারেন। অর্থাৎ যদি এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকে বিজেপির ক্যাম্পেনের দিকেও একটু নজর রাখেন, দেখবেন তাও বড়ই দুর্বল। অর্থাৎ এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যেখানে একদিকে জুনিয়র ডক্টর ফ্রন্টকে সামনে রেখে রাতারাতি রাজ্যের অন্যতম বিরোধী দল সিপিআইএম এবং অন্যান্য অতিবাম সংগঠন সেই আন্দোলনে একত্রিত হয়ে একটা প্রায় সত্যি বড় আন্দোলন গড়ে তুলেছিল, রাতারাতি একটা নতুন নাগরিক সমাজেরও জন্ম হলো, সেখান থেকে দাঁড়িয়েও সেই নাগরিক সমাজের ইউএসপি কিন্তু এই 6 কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনে মনে হয় না রাজ্য বিজেপি একেবারেই তুলতে পারবে। কিন্তু একটা বিষয় বলে রাখতে হবে, এই 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে এখনো পর্যন্ত লড়াইয়ের মাটিতে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম বিজেপিকেই দেখা যাচ্ছে। কারণ এই 6 কেন্দ্রেই সিপিআইএম কংগ্রেস জোট একযোগে প্রার্থী দিলেও তাদের অবস্থা বর্তমানে প্রায় চোখেই পড়ছে না। যদিও হারোয়াতে সিপিআইএম কংগ্রেস প্রার্থীর পাশাপাশি আইএসএফ এর তরফেও প্রার্থী দেওয়া হয়েছে, কিন্তু সেই আইএসএফ এর প্রার্থী যেভাবে প্রচার অভিযান করছেন, তিনি সরাসরি বলছেন তাকে যদি মানুষ ভোট দেয় তাহলে মানুষের দাবি দাবা তিনি বিধানসভায় গিয়ে তুলে ধরবেন। এটা কি লোকের নতুন জানা? মানুষ ভোটই দেয় এই জন্যে যে তার জনপ্রতিনিধি তার দাবি দেওয়া, তার সুখ দুঃখ, তার এলাকার উন্নয়নের বিষয়টি বিধানসভায় উত্থাপন করবেন এবং সেখান থেকে তাদের জন্য উন্নয়নমূলক কাজ করবেন। এটা আবার নতুন কি? কিন্তু সিপিআইএম কংগ্রেস জোটের প্রার্থীরা এবং আইএসএফ এর প্রার্থীরা কিন্তু প্রচার অভিযানে এই সকল কথাই বলে চলেছেন। আবার রাজ্য বিজেপির তরফে যে সকল প্রার্থীদের দাঁড় করানো হয়েছে তারাও এতই নড়বড়ে, কারণ বেশিরভাগ তালিকা ঘোষণার আগের দিন পর্যন্ত জানতেন না তারা প্রার্থী হতে চলেছেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে ইডেনে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ চলছে, আর সেই ম্যাচে ভারতীয় দলে যে ছেলেটি জল ভরছিল তাকে হুট করেই বলছে তুমি প্যাড বাঁধো, তুমি ওপেনিং করবে। ঠিক রাজ্য বিজেপির তরফে যে 6 জন প্রার্থীকে দাঁড় করানো হয়েছে সেই 6 জন প্রার্থীর এই বিধানসভা নির্বাচনে একই হাল। যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারেই হালকা চালে এই বিধানসভা উপনির্বাচনকে নিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে অত্যন্ত সুকৌশলের সঙ্গে আরজিকর কাণ্ডের এই আবহাওয়ার মধ্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রচার অভিযানের সঙ্গে সঙ্গে ভোট যাতে বুথমুখী হয় এই বিধানসভা উপনির্বাচনে তার প্রচেষ্টায় নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এখন দেখার 13 নভেম্বর হতে চলেছে ভোট গ্রহণ এবং 23 তারিখ হতে চলেছে এর ফলাফল ঘোষণা। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে ইতোমধ্যেই শাসক দলকে 6-6 দিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ এমনও বলছে যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় খেলায় নেবে রাজ্য বিজেপিকে দেবে 6-6টি গোল।
আর সেই সব দিকেই নজর থাকবে আমাদের, নজর রাখবেন আপনারা। আর ততক্ষণ দেখতে থাকবেন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।